প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের 110 নাম্বার এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। শ্রাবণ মাসের এইরকম বৃষ্টির ওয়েদারে কানে হেডফোন দিয়ে ঘরের আলোটা নিভিয়ে একটু ভয়ের সাথে ভৌতিক ঘটনা শোনার মজাটাই আলাদা। আর সেই ঘটনাগুলো যদি হয় সত্যি ঘটনা, তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর। আজ তোমাদের ভয় পাওয়ার জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটা একটি মেয়ের ওপরে জিন চালান করার ঘটনা। আগে থেকে বলে রাখি, বাচ্চারা ঘটনাটা শুনবে না, ঘটনাটা বেশ ভয়ানক। আশা করছি তোমাদের কিছুটা হলেও ভয় দেখাতে পারবো। আর দ্বিতীয় ঘটনা যেটা রেখেছি সেটা হলো রাতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির সাথে ঘটবে কিছু অলৌকিক ঘটনা। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের বেশ ভয়ের লাগবে। আর যদি আজকে দুটো ঘটনা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও আর কমেন্ট করো, কারণ একা একা বেশিক্ষণ বকতে ভালো লাগে না। তোমরা কমেন্ট করলে আমি তোমাদের মতামতগুলো জানতে পারি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি ঘটনা আপলোড করব সবার প্রথম তোমার কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। চলো, আজ দুটো বেশ জমজমাট ঘটনা আছে তোমাদের জন্য। দেরি না করে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ইয়াসিন, বাংলাদেশ থেকে। প্রেতচক্রের এই অনুষ্ঠানটা আমি 2 মাস ধরে শুনছি। তোমার উপস্থাপনা ও পরিচালনা আমার বেশ ভালোই লাগে, তাই ভাবলাম তোমার একটা ঘটনা লিখে পাঠাই। আশা রাখছি তুমি সিলেক্ট করবে। ঘটনাটা আমার নিজের বোনের সাথে ঘটেছিল। মানুষ যে কতটা নৃশংস হতে পারে, যারা ঘটনাটা শুনবে তারা বুঝতে পারবে। পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা ঈশ্বরের ক্ষমতাকে তুচ্ছ মনে করে তারা শয়তানের আরাধনা করে, আর শয়তানের থেকে কিছু ক্ষমতা লাভ করে। তারা শুধু মানুষের ক্ষতিই করে। আল্লাহর কাছে আমার শুধু একটাই প্রার্থনা, তিনি যেন এইসব মানুষকে হেদায়েত দান করেন। যাই হোক, এবার আসল ঘটনাটা বলি। আমার বোন দেখতে খুব সুন্দরী। যখন ঘটনাটি ঘটেছিল তখনও কলেজের 2nd ইয়ারে পড়ছে। আমি নিজেও ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের বাড়ি আসতে হলে তার আগে একটা বড় বাগান পড়ে। ওই বাগানে নানান ধরনের বড় বড় ফলের গাছ আছে। আমাদের বাড়ির উঠানেও একটা বড়ই গাছ আছে। অনেক হয়তো বড়ই গাছ সম্পর্কে জানে না। বড়ই গাছ মানে হচ্ছে আমাদের এখানে আমরা কুল গাছ যেটাকে বলি, সেটা হচ্ছে বড়ই গাছ। তো আমার বোন কি করত, তার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে বড়ই পেড়ে ওই বাগানের একটা জায়গাতে ওরা দোলনা খাটিয়ে রেখেছিল। ওইখানে গিয়ে বসে বসে আড্ডা মারত আর বড়ই খেত। একদিন ওরা কয়েকজন বান্ধবী মিলে আড্ডা মারছে। সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজের বাড়ি ফিরে আসে। ওই দিন মা বোনকে খুব বকাবকি করে, কারণ সন্ধ্যাবেলায় ও চুল খুলে বাগানে আড্ডা মারছিল। যাই হোক, ওই দিন রাতে আমার বোন বলে যে তার মাথা ব্যথা করছে। মা মাথা ব্যথার একটা ওষুধ দেয়। বোন রাতে খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। পরদিন যখন ঘুম থেকে উঠল, তার মাথা ব্যথা একদম সেরে গেছে। বোন কলেজে গেল, বাড়ি এসে বান্ধবীদের সাথে আড্ডা মারল। সারাদিন সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাথা যন্ত্রণা শুরু হলো। ওই দিন রাতেও ওষুধ খেয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ব্যথা নেই, সারাদিন সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যার পর থেকে আবার মাথা যন্ত্রণা শুরু হলো। এইভাবে কয়েকদিন চলল। আস্তে আস্তে বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে লাগলো। যত দিন যায় মাথার যন্ত্রণা বাড়তেই থাকে। অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়, কিন্তু কিছুই হয় না। ততদিনে বোনের কলেজ যাওয়া পুরো বন্ধ। মাথার ব্যথার জন্য রাতে ঘুমাতে পারে না, তাই দিনের বেলাতে ঘুমাতো। তখনও কোনো ভৌতিক কার্যকলাপ ঘটতে শুরু করেনি। একদিন মা বলল, তোর বোনের তো খুব শরীর খারাপ, ভাবছি হুজুরকে ডেকে এনে একটু দেখিয়ে নেব। তো যেই কথা সেই কাজ, আমি পাড়ার মসজিদে গিয়ে হুজুরকে ব্যাপারটা বললাম।
হুজুর বলল সন্ধ্যার পরে সে আমাদের বাসায় যাবে। সন্ধ্যার পরে যখন হুজুর আমাদের বাসায় আসলো, ঘরে ঢোকা মাত্র আমার বোনের চালচলনে কিছুটা পরিবর্তন হলো। বোন বলতে লাগলো, তোরা হুজুরকে কেন ডেকেছিস? তোরা হুজুরকে চলে যেতে বল, আমি এখন পুরো ঠিক আছি। আমরা তখন একটা বিষয় লক্ষ্য করলাম, যে এতক্ষণ মাথার যন্ত্রণার কারণে বিছানা থেকে উঠতেই পারছিল না, সে এখন উঠে বসে আছে, বলছে সে সম্পূর্ণ সুস্থ। এই ঘটনা দেখে আমি, মা, বাবা তিনজনেই বেশ অবাক হলাম। হুজুরের মনেও তখন একটা সন্দেহ দেখা দিয়েছে। মা বোন যে বিছানায় বসেছিল তার সামনে একটা চেয়ার রেখে দেয়। হুজুর গিয়ে ওই চেয়ারের উপরে বসে বসে কিছু সূরা পড়ে প্রথমে বোনের গায়ে ফু দেয়। তারপর বোনের ডান হাতের কোড়ে আঙুলটা চেপে ধরে। ধরতেই বোন খুব জোরে চিৎকার করতে থাকে। তখন হুজুর আরো কিছু সূরা পড়ে বোনের গায়ে ফু দেয়। তারপরে বোন আস্তে আস্তে শান্ত হয়। তখন বোনের চোখের দিকটা লক্ষ্য করেছিলাম, চোখগুলো টকটকে লাল হয়ে আছে। হুজুর ততক্ষণে বুঝতে পেরে গেছে যে আমার বোনের উপরে কোনো জিনের আছর আছে, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি এতদিনে। হুজুর এবার ওই জিনের পরিচয় জানতে চায়, কিন্তু ওই জিন কিছুতেই নিজের পরিচয় দেয় না। তখন হুজুর একটা শিকড়ের টুকরো নিয়ে বোনের নাকের কাছে ধরে। ধরতেই বোন আবারও খুব জোরে চিৎকার করতে থাকে। তাও ওই জিন নিজের নাম বলতে চায় না। একসময় হুজুর মাকে বলে একটু সর্ষের তেল এনে দিতে। যখন হুজুর ওই সর্ষের তেল পরিয়ে বোনের কপালে দিতে যাবে, তার আগেই ওই জিন বোনকে ছেড়ে চলে যায়। ফলে হুজুর ওই জিনের পরিচয় জানতে পারে না। তার কিছুক্ষণ পরে যখন বোনের জ্ঞান ফিরে আসে, তখন হুজুর একটা কাগজের মধ্যে কিছু একটা লিখে এক গ্লাস পানির মধ্যে সেটাকে চুবিয়ে আবার তুলে নেয়। সেই পানিটা বোনকে খাইয়ে দেয়, আর একটা তাবিজ তখনই বোনকে পরিয়ে দেয় আর বলে, আশা করছি ওই জিন আর ফিরে আসবে না। এই বলে হুজুর চলে যায়। পরদিন সারাদিন আর কিছুই ঘটেনি, সবকিছুই যেন আগের মতন হচ্ছিল। কিন্তু যখনই সন্ধ্যা হলো, তখনই ওই জিন আবার বোনের ওপর আছর করল। আবার হুজুরকে খবর পাঠিয়ে ডেকে আনা হলো। হুজুর বাসায় এসে প্রথমেই আমাকে বলল, আমি জানতাম ওই জিন আবার আছর করবে, বলে এগিয়ে গিয়ে আগের দিনের মতন বোনের হাতের একটা কোড়ে আঙুল চেপে ধরে বোনকে বিছানা থেকে নিচে নামিয়ে মেঝের উপর বসালো। তারপরে বোনের চারিদিকে সাদা একটা খড়ি দিয়ে গোল করে গণ্ডি দিয়ে দিল। তারপর হুজুর আগের দিনের মতন নানান রকমের সূরা কালাম পড়তে শুরু করে, আর গণ্ডির ভেতরে বসে বোন তখন প্রচণ্ড পরিমাণে চিৎকার শুরু করে। তারপরে হুজুর তার জামার পকেট থেকে একটা তাবিজ বের করে বোনের কপালে সেটা চেপে ধরে। তখনই ওই জিন অত্যাচার সহ্য করতে না পেরে তার পরিচয় দিতে বাধ্য হয়। ওই জিন নিজের নাম বলে হিমাদ। আরও বলে, আমার বোন যখন ওই বাগানে সন্ধ্যাবেলা চুল খুলে আসছিল, তখন সে আমার বোনের উপর আছর করে। তারপর বলে সে আমার বোনকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন হুজুর ওই জিনকে দিয়ে ওয়াদা করায় যে সে আর কখনো আমার বোনের ওপরে আছর করবে না। ওয়াদা করা হয়ে গেলে হুজুর ওই জিনকে গণ্ডি থেকে মুক্ত করে দেয়। তারপর হুজুর আরও একটা নতুন তাবিজ বানিয়ে বোনের গলায় পরিয়ে দিয়ে যায়, আর বলে যায় কয়েকটা দিন যেন আমরা বোনের দিকে নজর রাখি। এই বলে হুজুর চলে যায়। ঘটনাটা এইখানে শেষ হতে পারত, কিন্তু এখান থেকেই আসল ঘটনা শুরু। এই ঘটনার পরদিন বোনের সাথে আর কিছুই হয় না। রাতের বেলায় আর কোনো সমস্যা হয় না, মাথা যন্ত্রণা পুরো সেরে গেছে। পরদিন যখন কোনো ভৌতিক ঘটনা ঘটল না, আমরা বাড়ির সবাই ভাবলাম হয়তো ওই জিন আর আসবে না, সবকিছুই ঠিক হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে তার পরের দিন সন্ধ্যাবেলায় ওই জিন আবার বোনকে আছর করে। হুজুরকে আবার ডেকে পাঠানো হলো। হুজুর আসলো, এসে যখন বোনের কাছে যায়, তখন বোনের শরীরে থাকা ওই জিন হুজুরকে বলে, তুই আমাকে কোনোদিন তাড়াতে পারবি না, আমাকে যদি যেতেই হয় আমি এই মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আজ যেন ওই জিনের কথাগুলো আরো ভয়ঙ্কর মনে হলো। হুজুর আমাকে বলল, তুমি তো একজন হাফেজ,
তুমি 41 বার সূরায়ে জিন পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা তোমার বোনকে খাইয়ে দাও। আমি যেহেতু ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি নিজেও একজন হাফেজ, তাই সূরায়ে জিন আমার জানা ছিল। কিন্তু আমি জানতাম সূরায়ে জিন 41 বার পড়লে জিন হাজির হয়। আমি অত কিছু না ভেবে হুজুরের কথা মতো সূরায়ে জিন পড়া শুরু করলাম। শুরু করতেই ঘরের ভেতর থেকে আমার বোন ভীষণ চিৎকার করতে লাগলো। 41 বার পড়া শেষ হলে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে আমি পানিটা বোনকে খাওয়ানোর জন্য যাই, কিন্তু কোনোভাবেই তাকে ওই পানিটা খাওয়াতে পারি না। ঘর থেকে বেরিয়ে এসে যখন হুজুরকে এইসব কথাগুলো বলি, হুজুর বলে, আমি এই জিনকে তাড়াতে পারবো না, এই কাজ আমার দ্বারা হবে না, আমার থেকেও আরো বড় কোনো হুজুর এই জিনকে তাড়াতে পারবে। এই কথা শুনে আমি মনে মনে ভাবলাম, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই মাদ্রাসার যিনি বড় হুজুর, তাকে আমি বাসায় ডেকে আনবো। আমার সঙ্গে ওনার বেশ ভালোই পরিচয় ছিল, তাই আমি যদি আমার সমস্যার কথা ওনাকে বলি, উনি সহজেই আমার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। আমি এও জানতাম ওনার কাছে কয়েকটা ভালো জিন আছে, যার সাহায্যে উনি এই সমস্ত কাজগুলো করতেন। পরদিন সকাল হতেই আমি মাদ্রাসায় বড় হুজুরের কাছে যাই। তারপর ওনাকে সব কথা খুলে বললেই উনি খুব সহজেই রাজি হয়ে যায় আর বলে, আজ সন্ধ্যার পর উনি আমাদের বাসায় আসবেন। সন্ধ্যাবেলায় যখন বড় হুজুর আমাদের বাসায় আসেন, বাসায় ঢোকা মাত্র আমার বোন খুব জোরে চিৎকার করতে থাকে। বাড়িতে ঢুকেই হুজুর প্রথমেই আমাদের বাড়িটা সূরা পড়ে বেঁধে দেয়, যাতে ওই জিন পালিয়ে না যেতে পারে। তারপর ঘরে ঢুকে কিছু সূরা পড়ে তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চোখ খুলে আমার বোনের দিকে তাকিয়ে ওই জিনের উদ্দেশ্যে বলে, তুই কে? কেন এখানে এসেছিস? তোকে কে পাঠিয়েছে এখানে? তখন ওই জিন নিজের নাম বলে, কিন্তু কে তাকে পাঠিয়েছে তার নাম কিছুতেই বলতে চায় না। হুজুর বলে, কোনো খারাপ কবিরাজ কুফরি কালাম করে এই জিনকে তোমার বোনের উপরে চালান করে দিয়েছে, যাতে ওই জিন তোমার বোনকে কষ্ট দিয়ে মারতে পারে, তাহলে ওই কবিরাজের আরো ক্ষমতা বেড়ে যাবে। এই বলে বড় হুজুর তার সঙ্গে থাকা ভালো জিনগুলোকে কিছু একটা আদেশ করে। তারপরেই আমার বোনের মধ্যে থাকা জিন খুব চিৎকার করতে শুরু করে এবং বড় হুজুরকে বলে যে সে আমার বোনকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে। তখন বড় হুজুর বলে, আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু পুরো ঘটনাটা আগে আমায় বলতে হবে। তখন আমার বোনের শরীরে থাকা জিন বলতে শুরু করে, ঘটনাটা এই রকম। আমার বোন যে কলেজে পড়তো, ওই কলেজের একটা ছেলে আমার বোনকে খুব পছন্দ করত, কিন্তু আমার বোন তাকে পছন্দই করতো না। ফলে একদিন ওই ছেলেটাকে আমার বোন সবার সামনে খুব অপমান করে। ওই ছেলেটা সব সময় একা একা থাকতো, ওর কোনো বন্ধু বান্ধব ছিল না। আর ওই ছেলেটা ছিল খুবই রাগী প্রকৃতির, সবার সঙ্গে সব সময় ঝামেলা লেগেই থাকতো। সবার সামনে তাকে অপমান করায় সে প্রচণ্ড রেগে যায় এবং ঠিক করে আমার বোনের উপর কালো জাদু করে তাকে বশ করবে। সে একটা কবিরাজের কাছে যায়, গিয়ে সেই কবিরাজকে তার অভিসন্ধি জানালে ওই কবিরাজ তাকে বলে, আমি কাজটা করতে পারি, কিন্তু কয়েকটা জিনিস আমাকে জোগাড় করে দিতে হবে। কি জিনিস জিজ্ঞাসা করলে কবিরাজ বলে, আমার বোনের মাথার চুল, তার কোনো একটা জামা কাপড়ের টুকরো আর লাশের কাফনের কাপড়। কবিরাজের কথা মতো ওই ছেলেটা সবকিছু জিনিস জোগাড় করে একদিন শনিবার রাতের বেলা কবিরাজের কাছে নিয়ে যায়। ওই ছেলেটা শুধু চেয়েছিল আমার বোনের ওপর কালো জাদু করে তাকে বশ করতে, কিন্তু কবিরাজের মনে ততক্ষণে অন্য চিন্তা ঘুরছিল। সে চেয়েছিল আমার বোনের ওপর কালো জাদু করে জিন চালান দিয়ে আমার বোনকে প্রাণে মেরে ফেলতে। আমার বোন যেহেতু অবিবাহিত ছিল, তাই ওই কবিরাজ যদি আমার বোনকে মারতে পারত তাহলে তার ক্ষমতা আরও বেড়ে যাবে। ওই জিন আরও বলে, যতক্ষণ না এই কালো জাদু কাটানো হবে ততক্ষণ ওই জিন আমার বোনের শরীর ছেড়ে কোথাও যেতে পারবে না। এত কিছু কথা জিনের মুখ থেকে শোনার পর বড় হুজুর ঠিক করে ওই জিনকে তিনি মুক্তি দিয়ে দেবে। তারপর তিনি কিছু একটা সূরা পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা আমার বোনকে খাইয়ে দেয়। পানিটা খাওয়ার পরই আমার বোন বমি করতে শুরু করে।
বমি করার পর দেখা গেল বমির সাথে ছোট ছোট শিকড় এবং কিছু কাপড়ের টুকরো আর কয়েকটা বেশ বড় বড় চুল বেরিয়ে আসলো। তারপরেই আমার বোন অজ্ঞান হয়ে যায়, সেখানেই পড়ে যায়। তারপর হুজুর মায়ের হাতে একটা তাবিজ দেয় আর বলে এই তাবিজটা যেন বোনকে পরিয়ে দেওয়া হয়, আর এও বলে তিনি কালো জাদু কাটিয়ে দিয়েছে। ওই জিন আর কখনো আমার বোনের ওপর আছর করতে পারবে না, আর এই তাবিজ যতদিন থাকবে আমার বোনের ওপর কেউ কোনো কালো জাদু করতে পারবে না। এই বলে হুজুর মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তাকে কিছু দিতে চাইলে তিনি কিছুই নেন না। এই ঘটনাটা এখানেই শেষ। এরপরে আমার বোনের সাথে কোনো রকম ভৌতিক ঘটনা ঘটেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথাই আমি বলতে চাই, কালো জাদু হচ্ছে একটা অত্যন্ত খারাপ কাজ, যার ফলস্বরূপ কোনোদিন কারো খারাপ ছাড়া ভালো হয়নি। তাই বলবো, যারা লোকের খারাপ করবে বলে এই রকম মানসিকতা নিয়ে এই সমস্ত কাজ করেন এবং তাদের যারা এই কাজে সাহায্য করেন তারা অত্যন্ত নিকৃষ্ট মনে। তাই এই ঘটনা যারা যারা শুনছেন তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, তোমরা এই রকম খারাপ কাজ থেকে বিরত থাকবে। ঘটনাটা বেশি বড় করলাম না। তোমার যদি ঘটনাটা ভালো লাগে তুমি সিলেক্ট করো, তাহলে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তাহলে প্রথমেই কিন্তু আমরা একটা ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা শুনে নিলাম। ঘটনাটা কিন্তু সত্যি অনেক ভয়ের ছিল। আশা করব তোমাদের অনেকটাই ভয় দেখাতে পেরেছি। তাহলে কেমন লাগলো ঘটনাটা তোমাদের, চটপট কমেন্ট করে জানিয়ে ফেলো আমাদেরকে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো, আমরা একটা ফেসবুক পেজ ওপেন করেছি। প্রেতচক্র ইউটিউব চ্যানেলে যে ঘটনাগুলো আমরা বৃহস্পতিবার ও সোমবার সন্ধ্যে 6:30টার সময় আপলোড করি, সেই ঘটনাগুলোই রাত 10টার সময় ফেসবুক পেজে আপলোড করা হবে। এই শো নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা তোমরা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করে আমাকে জানাতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে চটপট পেজটাকে ফলো করে দিও। তাহলে তোমাদের জন্য যে দ্বিতীয় ঘটনাটা অপেক্ষা করছে সেটা শুনে নেওয়া যাক। হাই শুভ, আমি এমডি মাহিদ, বাংলাদেশের কুমিল্লা থেকে। তোমার শোটা আমি কাজের ফাঁকে নিয়মিত শোনার চেষ্টা করি। আজ যে ঘটনাটা আমি তোমায় লিখছি সেটা আমাদের এলাকার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমাদেরই একটা পুরনো ফাঁকা জমি আছে, সেই জমির কাছে। ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকার দুটো ছেলের সাথে। কাকতালীয়ভাবে দুজনেরই নাম ছিল মাসুদ। একজনের বয়স একটু বেশি এবং সে বিবাহিত, আর একজন তার থেকে ছোট, তার বিয়ে হয়নি। আমাদের এলাকায় ওদের বড় মাসুদ আর ছোট মাসুদ বলে সবাই ডাকতো। ওরা ছিল দুই বন্ধু, আর দুজনেরই ছিল প্রচণ্ড মাছ ধরার নেশা। এলাকার এমন কোনো খাল বা বিল নেই যেখানে তারা মাছ ধরতে যায় না। আর তাদের একটা সবচেয়ে বড় গুণ ছিল, তারা যেখানেই মাছ ধরতে যেত সেখান থেকে একটা হলেও মাছ কুপিয়ে বাড়ি নিয়ে আসতো। এইরকম একদিন বর্ষাকালের সময় সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তো তারা দুজনেই কাজে গিয়েছিল। তাই আর সেদিন দিনের বেলা তাদের মাছ ধরতে যাওয়া হয়নি। সেই দিন তারা না গেলেও আশেপাশের অনেক ছেলেরাই দিনের বেলা মাছ ধরেছে। সেই খবরটা তারা পেয়েছে যে তালতলার খাল থেকে অনেক মাছ উঠছে। সেদিন ছিল বৃহস্পতিবার, পরদিন শুক্রবার। ছুটি থাকায় ওরা ঠিক করলো রাতের বেলা খাওয়া দাওয়া করে মাছ ধরতে বেরোবে। সেদিন সন্ধ্যা থেকে আরও জোরে জোরে বৃষ্টি এবং বাজ পড়ছে। কথা মতো সেদিন রাত 10টার মধ্যে বড় মাসুদ খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে নেয়। ছোট মাসুদ তাকে ডাকতে আসবে, যতক্ষণ না আসে ততক্ষণ একটু ঘুমিয়ে নেয়। এখন রাত 11:30টার সময় ছোট মাসুদ বড় মাসুদকে ডাকতে আসে এবং ঘর থেকে তার বউ সাড়া দেয় এবং সে বেরিয়ে আসে। তখন ছোট মাসুদ বলে, ভাবি, ভাইয়াকে ডেকে দাও, মাছ ধরতে যাব। তো মাসুদের কথা মতো বড় মাসুদের বউ মাসুদকে ডেকে দেয়। এখন মাসুদ একটা কোচ এবং হ্যারিকেন নিয়ে বাইরে বের হয়ে আসে আর ছোট মাসুদকে বলে, তুই মাছ মারবি কি দিয়ে? তোর হাতে তো কিছুই নেই। ও বলল, তোরটা তো আছে, ওটা দিয়েই হয়ে যাবে। এই বলে দুজনে বাড়ির থেকে বেরোয়। তালতলার মাঠে দুভাবে যাওয়া যেত।
বাড়ির সামনের রাস্তা দিয়ে এবং বাড়ির পেছনের রাস্তা দিয়েও যাওয়া যেত। বাড়ির পেছনের রাস্তাটা ছিল খুব অন্ধকার। ছোট মাসুদ বলছে, চল বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে যাই। কিন্তু বড় মাসুদ বলছে, আরে ওদিক দিয়ে অন্ধকার, সামনের রাস্তা দিয়ে গেলে ভালো হবে। কিন্তু ছোট মাসুদ বলল, না, পেছনের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। তো বড় মাসুদও রাজি হয়ে গেল। দুজনে মিলে পেছনের রাস্তাটা দিয়েই যাচ্ছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পর আবার ছোট মাসুদ এসে বাড়ির বাইরে থেকে বড় মাসুদকে আবার ডাকছে। তখন ওর বউ দরজা না খুলেই ঘরের ভেতর থেকে বলছে, ও তো একটু আগেই তোমার সাথে গেল। তখন বড় মাসুদ বলে, না ভাবি, আমি এই সবে আসলাম, আপনার কোথাও ভুল হচ্ছে। এই দেখুন, আমি কোচ আর টর্চ নিয়ে এসেছি মাছ ধরতে যাব বলে। তখন মাসুদের বউ বুঝতে পারে যে ওটা ছোট মাসুদ ছিল না। ওরা মাসুদের বিপদের সম্ভাবনা আছে দেখে পাশের বাসার কয়েকজন লোক নিয়ে ওই পিছনের রাস্তা ধরে বড় মাসুদকে খুঁজতে যায়। আর ওইদিকে মাসুদ কিছুটা রাস্তা যাওয়ার পর দেখছে ছোট মাসুদ ওর চেয়ে আগে আগে যাচ্ছে। তখন ও বলে, ভাইয়া, এত আগে আগে যাচ্ছে কেন? আর তুমি এত চুপচাপ কেন? কি হয়েছে? কিন্তু ছোট মাসুদ কোনো কথা না বলে হেঁটেই চলেছে। এমনভাবে কিছুটা যাওয়ার পর আর ছোট মাসুদকে দেখাই যাচ্ছে না। তখন বড় মাসুদ বুঝতে পারে ব্যাপারটার কোনো গন্ডগোলের আছে। তখনও জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকলো, ভাইয়া, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর মাছ ধরতে যাব না, বাড়ি যাব। ততক্ষণে হাঁটতে হাঁটতে দূরে সেই খাল পাড়ে পৌঁছে যায়। যেতেই দেখে যে ওখানে আর ছোট মাসুদকে কোথাও দেখা যাচ্ছে না। আর খালের পাশের মাঠটাতে একটা মহিলা সাদা শাড়ি পরে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে আর হাসছে, কিন্তু গলা থেকে ছেলেদের আওয়াজ বের হচ্ছে। এটা দেখে বড় মাসুদ ভীষণ ভয় পেয়ে গেল। আস্তে আস্তে দেখছে সেই মহিলাটা ওর একদম সামনে চলে এসছে। এটা দেখে বড় মাসুদ ভয়ে কাঁপতে কাঁপতে ওর হাতে থাকা কোচটা সেই মহিলার দিকে ছুঁড়ে মারে এবং সেই মহিলার পেট ভেদ করে কোচটা বাইরে বেরিয়ে গেল। কিন্তু তার কিছুই হলো না। এবার ওই অবয়বটা মাসুদের গলা টিপে ওকে খালের ছুঁড়ে ফেলে দিল। এমনভাবে ও খালের পাঁকে গেঁথে গেল, ওর মাথাটা কাদায় আটকে গেছে। এর মধ্যে ছোট মাসুদ এবং বড় মাসুদের বউ এবং তাদের বাড়ির আশেপাশের লোকজন চিৎকার চিল্লামিল্লি করতে করতে সেই খালের কাছে চলে আসে এবং টর্চ দিয়ে এদিক ওদিক খুঁজে দেখে মাসুদ খালে পড়ে আছে। সবাই দৌড়ে গিয়ে ওকে তোলে এবং খাল থেকে পরিষ্কার জল নিয়ে এসে ওর চোখ মুখ ধুয়ে দেয়। তখনও ও অজ্ঞান হয়ে আছে। সঙ্গে সঙ্গে ওকে বাড়িতে নিয়ে আসে এবং একজন হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর এসে ওকে গোসল করায় এবং দোয়া কালাম পড়ে, কিন্তু তাতেও কোনো কাজই হচ্ছে না। মাসুদের জ্ঞান ফিরছে না দেখে বাড়ির লোক ওকে হাসপাতালে নিয়ে যায় এবং দুদিন পর মাসুদের জ্ঞান ফিরলে ও সব কথা বলে, কিন্তু ওর মুখ একদিকে বেঁকে যায় এবং কথাগুলো কেমন এলে গিয়েছিল। তারপরে এক সপ্তাহ পর হসপিটাল থেকে ছুটি করিয়ে তাকে বাড়ি নিয়ে আসা হয়, কিন্তু সে আর আগের মতন স্বাভাবিক হয় না। বাড়ির থেকে বেরানো দূরের কথা, এ ঘর থেকে ও ঘর একা একা যেত না, পাগলের মতন আচরণ করত। অনেক ওঝা কবিরাজ করেও কোনো লাভ হয়নি। ডাক্তার দেখালে ডাক্তার বলে ও কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে, তাই সেটাই ওর মাথায় গেঁথে আছে, তাই সে এমন আচরণ করে। এই ঘটনা 3 বছর পরে বড় মাসুদ স্ট্রোক করে মারা যায়। এই আমার শোনা একটা ঘটনা। পছন্দ হলে সকলকে শোনালে আমার খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 110 নম্বর এপিসোডটা? এই এপিসোডগুলো করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময়ও লাগে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাগুলো শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে সেই ঘটনাগুলো খুব সহজে লিখে মেল করে আমাদের কাছে পাঠিয়ে দাও।
কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা চাইলে কিন্তু ঘটনাগুলো ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারো। খালি চেষ্টা করবে যখন রেকর্ড করবে যেন পরিবেশটা একটু শান্ত থাকে, রাতে রেকর্ড করতে পারলে একটু ভালো হয়। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্র কোনো ঘটনার সত্যতা যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা, তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।